দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে এবং সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, প্রতি বছরই আসলে এই দিবসটির যে একটি নির্দিষ্ট প্রতিবদ্ধ বিষয়কে সামনে রেখে আলোচনা করা হয় এবং এর কতগুলো উদ্দেশ্য রয়েছে, যে সবাইকে সচেতন করা, কিভাবে কাস্টমস ডিপার্টমেন্ট বা অথরিটি তারা কাজ করেন, এর সাথে সবাইকে কিভাবে সম্পৃক্ত করা যায়, কাজের ধরন এবং এর সূত্র ধরে আমাদের একটি নিরাপদ কাস্টমস ব্যবস্থা তৈরি করা এবং এই কাস্টমস ব্যবস্থার সূত্র ধরে যে কাজগুলো আছে সেগুলো অত্যন্ত সুষ্ঠুভাবে দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করা, এই প্রসঙ্গগুলোই আসলে এর পেছনের মূল যে উদ্দেশ্য বা উপজীব্য কিংবা বিষয়বস্তু হিসাবে থাকে। তারই সূত্র ধরে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার সূত্র ধরে দুজন সম্মানিত আলোচককে আজকে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, তাদের কাছ থেকে আমরা বিস্তারিত শুনব। আলোচনা শুরু করার আগে আমরা সম্মানিত দুই অতিথিকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ডান দিকে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য এবং কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমান, এবং তার ডান দিকে আছেন ইকোনমিক জোন কমিশনারের ঢাকার সম্মানিত কমিশনার মোহাম্মদ রইসুদ্দিন খান। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে লুৎফর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই যে এবারের যে প্রতিবদ্ধ বিষয় আমরা জানি, তারপর আপনার কাছ থেকে শুনতে চাই যে এই প্রতিবদ্ধ বিষয়ের মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চান। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুপ্রিয় দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে আমরা সবাই জানি যে কাস্টমস মানে কথাটাই যে একটা প্রথা, যে অনেক পুরানো একটা প্রথা, তাই না? তো সেই ইয়েতে আমরাও বাংলাদেশ কাস্টমস তো সেটার অংশ বহু আগে থেকেই। তো এখন আসি আমরা উপজীব্য এই বছরের যে প্রত্যেক বছর একটা থিম থাকে, ওরা ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এটা ঠিক করে দেয়। তো এবারেরটা যেটা আছে যে কাস্টমস প্রোটেক্টিং সোসাইটি থ্রু ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট, তার মানে হচ্ছে যে অপূর্ণ প্রহরা এবং আমাদের অঙ্গীকারের মাধ্যমে যে দেশের সুরক্ষা বা সামাজিক সুরক্ষা, এইটাই হচ্ছে এবারের মূল প্রতিবদ্ধ বিষয়। অসংখ্য ধন্যবাদ স্যার। রইসুদ্দিন স্যার, এই প্রসঙ্গে আপনি কিছু যুক্ত করবেন কিনা এবারের প্রতিবদ্ধ বিষয় নিয়ে? জি, ধন্যবাদ। প্রতিবদ্ধ বিষয়টা একটু সিগনিফিকেন্ট আমাদের জন্য এই কারণেই যে সারা দেশের মানুষ বা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাস্টমসের কিছু কমন রোল আমরা সাথে পরিচিত। যেমন কাস্টমস আমদানিতে যে ইম্পোর্ট ডিউটি ট্যাক্সেস এগুলো আদায় করে। আবার আমরা যখন WTO ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টে স্বাক্ষর করেছি, ট্রেডকে ফ্যাসিলিটেট করাও কাস্টমসের একটা বড় দায়িত্ব। জি, কিন্তু এইবার আমরা ফোকাস করেছি, WCO ফোকাস করেছে নিরাপত্তা ইস্যুতে, যে কাস্টমস দেশ এবং জনগণের নিরাপত্তাও নিশ্চিত করে থাকে। নর্মালি নিরাপত্তার জন্য আলাদা এজেন্সি আছে। কাস্টমস কিভাবে এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্ট্রং রোল বা ভূমিকা নিতে পারে, এটাই হচ্ছে এবারের গুরুত্বপূর্ণ একটা থিম মেসেজ। এবং এই সূত্র ধরে রয়েছে, এটা শুনতে চাই যে কাস্টমসকে রাষ্ট্রের ফ্রন্টলাইন হিসেবে দেখা হয় এবং নানা বিশেষণও এক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সম্পর্কে নানা আলোচনা আছে, সেটি জনগণের কাছে খুব সহজভাবে প্রকাশ করা বা ছড়িয়ে দেওয়ার জন্য কি ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। কাস্টমস প্রত্যেকটা বর্ডার ক্রসিংয়ে, আপনার ধরেন দুইটা দেশ যেখানে বর্ডার দিয়ে ভাগ করা হয় সেখানে কাস্টমসের উপস্থিতি। আবার যেখানে ধরেন অদৃশ্য, যেমন বর্ডার নেই, কিন্তু আপনি যদি চিটাগাং পোর্টের কথা আমরা বলি, আমাদের দেশের শেষ প্রান্তে, তো সেখানে আমার এই বিদেশ থেকে আসা প্রত্যেক জাহাজ বলি বা যে কোনো কনভেন্স সেটাকে ফেস করে কিন্তু কাস্টমস। প্রথম ইভেন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার পর প্রথম নোটিফিকেশনটা কাস্টমসকে করে যে একটা পণ্যবাহী একটা জাহাজ বাংলাদেশে এসেছে। তো আবার ফিজিক্যাল বর্ডার যেগুলো ধরেন বাংলাদেশ বা ভারত বা বাংলাদেশ মায়ানমারের মধ্যে যে বর্ডারটা আছে, দেখবেন যে প্রত্যেক বর্ডার পয়েন্টে প্রথম এজেন্সি হচ্ছে কাস্টমস। সবার আগে গুডস আসুক, প্যাসেঞ্জার আসুক, ফেস করে বা তাদেরকে ওয়েলকাম করা দেশের ফ্রন্টলাইন ফোর্স হিসেবে কাজ করে থাকে কাস্টম। অসংখ্য ধন্যবাদ রইসুদ্দিন স্যার। আর আলোচনা শুনবো লুৎফর রহমান স্যার। আসতে চাই যে অগ্রগতি কাস্টমসের, আপনি হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড কিছুটা সংক্ষিপ্ত পরিসরে কি পয়েন্টসগুলো আপনি বলছিলেন, আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে কাস্টমসের একেবারে আজকের সময় পর্যন্ত অগ্রগতি শুনতে চাই, একেবারে মূল পয়েন্ট আকারে কী কী পয়েন্টগুলো আপনি বলবেন? হ্যাঁ, কাস্টমস সম্পর্কে আসলে আমাদের বলবো যে মানে জনসাধারণের এখন আজকাল অনেকেই অনেক কিছু ভালো জানেন। আমাদের যতগুলো পোর্ট আছে, যে যেখানে পোর্ট আছে, এয়ারপোর্ট আছে, ল্যান্ড পোর্ট আছে,
সব জায়গায় আমরা বলবো যে আইনানুগ মানে লিগাল পণ্য পরিবহন বা যাত্রী পরিবহন যাই বলেন না কেন, যে সেইখানে কাস্টমসের ভূমিকা হচ্ছে অগ্রগণ্য প্রথম। তো এইটার ক্ষেত্রেই তার মধ্যে আমাদের মেজর কাজটা, আমাদের দেশের যে অর্থনীতির জন্য যে মূল কাজটা যেটা করে থাকি সেটা হচ্ছে যে এই যে পণ্য আমদানি করছি সেটার মাধ্যমে যে আমাদের যে রাজস্ব, সরকার যে রাজস্বটা পেয়ে থাকে সেটা একটা। তো বাংলাদেশের অর্থনীতিতে কাস্টমসের রাজস্বের ভূমিকা বড় একটা ভূমিকা আগে খুবই ছিল। একটা সময় দেখা যেত যে অর্ধেকের বেশি রাজস্ব এই কাস্টমস খাত থেকে আসে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে ধরেন যে সারা বিশ্বে যে বৈশ্বিক বাণিজ্য উদারীকরণ, যেটা বাণিজ্যিক উদারীকরণের কারণে আপনার অনেক ক্ষেত্রেই শুল্ক হার আমাদেরকে কমিয়ে আনতে হয়েছে, যার ফলে একটা সময় যেখানে আমাদের দেখা গেছে যে আপনি হয়তো জেনে থাকবেন বা অনেকেই জানেন যে বাংলাদেশ সরকারের যে অভ্যন্তরীণ খাত থেকে আয় তার 89% আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় হয়ে থাকে। এই 89% আমরা যদি আবার 100% ধরি, তার মধ্যে এতদিন ছিল যে কাস্টমসের এই কন্ট্রিবিউশনটা একটা সময় 50%-এর বেশি ছিল, কিন্তু এখন এটা আমরা গত বছরের আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেখানে আমরা 3,70,000 কোটি টাকার মধ্যে 1 লাখ কোটি টাকার মতো এসেছে কাস্টম থেকে, যেটা যে ছিল 27%-এর মতো। তাছাড়াও যে ধরেন যে বললাম যে বৈধ বাণিজ্যে সহায়তা করা কাস্টমসের কাজ, তো সেটা করতে গিয়ে যে ট্রেড ফ্যাসিলিটেশন করতে গিয়ে যে আমরা যেমন একটা যে দেশজ যে ইন্ডাস্ট্রি যেটা আছে সেটাকে তাদেরকে উৎসাহিত করা, দেশে বিনিয়োগ যে স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগ দুইটাকে উৎসাহিত করা, আবার রপ্তানি বাণিজ্যকে মানে প্রমোট করা, এগুলো করতে গিয়ে এটা যেমন একটা পজিটিভলি করার বিষয় আছে, বিষয় আছে যে ধরেন যে বিনিয়োগের ক্ষেত্রে যে সরকার দেশে বিনিয়োগের জন্য কিছু সুবিধা দিচ্ছে, কাস্টমসে ছাড় দিচ্ছে, ট্যারিফ রেশনালাইজেশন করছে, এবং সেক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত কি হবে সেটাও কাস্টমস এটা মানে মানে এনবিআর ঠিক করছে, কাস্টমস কর্তৃপক্ষ সেটা আমরা এনফোর্স করছি। আর একইভাবে আবার অবৈধ বাণিজ্যকে প্রোটেকশনের জন্য সে যে আমরা মানে যে আপনি ধরেন একটা যে আমরা যে বাণিজ্যের পাশে যদি অবৈধ বাণিজ্য অস্তিত্ব থাকে সেক্ষেত্রে যে একটা লেভেল প্লেইং ফিল্ড সেটা সম্ভব হয় না, ফলে যে একটা ভারসাম্য নষ্ট হয় সেটা প্রোটেকশনের কাজটাও কিন্তু কাস্টমস করছে। রুৎপর স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাবো। রোহিত স্যার আপনার কাছে প্রশ্নটি রেখে যাই, বিশেষ করে রুৎপর স্যার বলছিলেন যে রাজস্ব আহরণের যে প্রশ্নে কাস্টমস কিভাবে কাজ করে এটা সবাই বুঝতে পারে যে আসলে কাস্টমস কাজ করছে, কিন্তু সেই কাজের যে প্যাটার্ন এবং যে ডাইমেনশনগুলো হয়তো অনেকের কাছে স্পষ্ট না। এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনব। দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি রোহিত স্যার আপনার কাছে প্রশ্ন রেখে যাও, রাজস্ব আহরণে কাস্টমস কীভাবে কাজ করে? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে রাজস্ব আদায় হয় হচ্ছে বিদেশ থেকে যে পণ্য চালানগুলো আমাদের দেশে আসে তার উপরে একটা নির্ধারিত হারে শুল্ক কর নির্ধারণ করা আছে, সেটা পণ্য ভেদে আমরা এই রেটগুলো ভ্যারি করে, ভিন্ন রকম রেট আছে, সেটার ভিত্তিতেই রাজস্বটা আদায় হয়। প্রক্রিয়াটা এমন যে বিদেশ থেকে হয়তো একজন আমদানিকারক কিছু পণ্য আমদানি করার জন্য এলসি খুললেন, পণ্যটা আসলো, উনি একটা আমাদের যে কম্পিউটারাইজ সিস্টেম যেটা আমরা এসআই কোড অফ ওয়ার্ল্ড বলি, এখানে একটা ঘোষণা দাখিল করেন যে উনি কী পণ্য এনেছেন, কী পরিমাণে এনেছেন, এইটার এইচএস কোড একটা বিষয় আছে যে এটার কোড কি। এই কোড কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, কারণ এই কোডের ভিত্তিতেই তার ডিউটি ট্যাক্সের পরিমাণ বা হার সেটা নির্ভর করবে। উনি ঘোষণাটা দাখিল করার পর আমাদের কম্পিউটার সিস্টেম আমাদের সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া বা নীতিমালার ভিত্তিতে নির্ধারণ করবে যে এটা পরীক্ষা করা লাগবে কিনা, এটা খুলে দেখার প্রয়োজন আছে কিনা। যদি খুলে দেখার প্রয়োজন থাকে তাহলে সেটা খুলে দেখবে আমাদের অফিসাররা, ঠিক থাকলে রিপোর্ট দিবে যে এটা ঠিক আছে, উনি যেভাবে ঘোষণা দিয়েছেন ওটাই পাওয়া গেছে। তার ভিত্তিতে ওনার যে ডকুমেন্টস, এটার বেসিসে আমাদের আরেক দল অফিসার চেক করে দেখবেন যে ওনার ঘোষণা এইচএস কোড অনুযায়ী উনি যা কনসিস্টেন্টলি ঠিক দিয়েছেন কিনা, এবং অটোমেটিক কম্পিউটার সিস্টেমই ওনার একটা ডিউটি ট্যাক্সের পরিমাণ নির্ধারণ করে একটা অ্যাসেসমেন্ট নোটিশ জেনারেট করবে। তার ভিত্তিতে উনি ওই নোটিশের টোটাল ট্যাক্সের পরিমাণটা থাকবে, উনি ট্যাক্সটা পে করবেন। এই প্রক্রিয়ার মধ্যে কখনো কখনো আমি বলেছিলাম যে ঠিক পাওয়া যায় কিনা, যদি ঠিক না পাওয়ারও ঘটনা ঘটে। উনি বলেছেন 10 টন, উনি এনেছেন 15 টন। উনি বলেছেন যে উনি একটা পণ্য নিয়ে এসছেন যেটা ডিউটি কম, উনি আরও 2টা পণ্য নিয়ে আসছেন সাথে করে যেটা ডিউটি অনেক বেশি। এই ঘটনাগুলো ঘটতে থাকে।
উনি একটা কোড ডিক্লেয়ার করেছেন, যেটা সেক্ষেত্রে আসলে আপনারা কি করেন? সেক্ষেত্রে আমরা আমাদের প্রসেস অনুযায়ী আমরা শোকজ করি, কারণ দর্শাতে বলি যে আপনি কেন এটা করেছেন, এটা আপনার দায়িত্ব ছিল এই ঘোষণা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী পণ্যটা আনা। আপনি আপনার দায়িত্ব বা আপনার যে করণীয় সেটা আপনি করেন নাই, বা আপনি ভুল করেছেন, আপনি আইন ভঙ্গ করেছেন, আপনার বিরুদ্ধে কেন এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। অনেক ক্ষেত্রেই এই শোকজ নোটিশ জারি করার পূর্বেই উনি দোষ স্বীকার করে নেন যে না, আমার ভুল হয়েছে, আমি যে শাস্তি হয় সেটা মেনে নেওয়া বা দণ্ড হলে সেটা পরিশোধ করতে রাজি আছি। বাট যখন ভিন্নতর মাত্রার অপরাধ হয়, যেমন স্মাগলিং হয়, বা উনি ফ্রড করেছেন, ডকুমেন্ট নিজে তৈরি করেছেন, তখন বিষয়গুলো শুধু আর্থিক দণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তখন অনেক সময় ফৌজদারি যে আইন, ফৌজদারি যে কার্যবিধি আছে দেশের সেটা প্রচলিত আইন অনুযায়ী সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। লুৎফর স্যার, আসতে চাই ডিজিটালাইজেশনের প্রক্রিয়া নিয়ে। আমরা শুনছি যে কাস্টমস ডিজিটালাইজেশন প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন কাজগুলো সম্পাদিত হচ্ছে। এই বিষয়ে শুনতে চাই, কতটুকু এগিয়েছে এবং সেক্ষেত্রে কি ফলাফল তৈরি হচ্ছে? তো বাংলাদেশ কাস্টমস কিন্তু অটোমেশন শুরু করেছে 1994 সালে প্রথম। এই আসাইকুডা যেটা আমরা বলছি যে অটোমেটেড সিস্টেমস ফর কাস্টমস ডাটা, এটা 94 সালে প্রথম চালু করা হয়েছে। তো শুরুর দিকে এটা সীমিত পরিসরে ছিল, সব যেহেতু আমাদের এই যে ডিজিটালি এর প্রতি সব জায়গায় অ্যাক্সেস ছিল না, অনেক জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, আমাদের অনেক ল্যান্ড কাস্টম স্টেশন এমন এমন রিমোট এরিয়া ছিল যেখানে ইলেকট্রিসিটি ছিল না, তো সেখানে কম্পিউটার থাকা তো প্রশ্ন ওঠে না। তো এই জায়গা থেকে আমরা এখন চলে এসেছি যে আমাদের সারা বাংলাদেশে যত ডিক্লারেশন, আপনি যত ঘোষণা কাস্টমসে দেওয়া হয় বাংলাদেশের কোনো পণ্য চালান প্রবেশের সময়, সেটা ডিজিটালি দেওয়া হচ্ছে। তো এবং এই ঘোষণার সংখ্যা আপনি যদি শোনেন যে এটা আমদানির সময় যেমন দিতে হয়, রপ্তানির সময় দিতে হয়, এই আমদানি রপ্তানি মিলে প্রতিদিন বাংলাদেশ কাস্টমস 17,000 এরকম ঘোষণা গ্রহণ করে থাকে। প্রতিদিন 17,000? 17,000, হ্যাঁ, সারা বাংলাদেশে। এই 17,000 ঘোষণা যে গ্রহণ করে, এই 17,000 ঘোষণার মধ্যে যে আমরা যে দেখা যাচ্ছে যে এই যে উনি যেটা বললেন যে আমি প্রথমে উনি ঘোষণা দিচ্ছেন, ওনার ডিউটি ট্যাক্স কী হবে সেটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে, প্রয়োজনে কায়িক পরীক্ষা করা হচ্ছে। তো এবং তারপরে তো উনি ডিউটি ট্যাক্স দিচ্ছেন, ব্যাংকে জমা দিচ্ছেন। আগে এটা হতো এখান থেকে নোটিশ নিয়ে গিয়ে ব্যাংকে দৌড়াতে হতো, ব্যাংকে গিয়ে জমা দিয়ে সেই চালান নিয়ে এসে জমা দিতে হতো। এখন না, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পে করে দিতে পারছেন। তো এসব করে দেখা যাচ্ছে যে আমাদের এই 17,000 অনেকটা অনেস্ট অফ সার্ভিসের মতো বলা যায়, অনেকটা বলা যায় যে এই 17,000 মধ্যে কিন্তু 90% যে একদিনে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অ্যাসেসমেন্টের কাজ। আর 10% যেটা আটকে থাকছে, সেটা কী কারণে থাকে, সেটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে হয় যে ডিউটি ট্যাক্স উনি দিয়ে দেননি এখনও, বা কোনো একটা ডিসপিউট, যেটা ওই সাহেব বললেন যে ডিসপিউট হতে পারে, যে ওনার ঘোষণার সাথে মিল নেই, এরকম হতে পারে। আবার কিছুই আছে যে আমরা যে একটা কথা বললেন যে আমাদের ফিজিক্যালি ইন্সপেকশন করাটা, যে পণ্যটা নিয়ে এসেছেন ওটাই এনেছেন কিনা। তো সেটার জন্য একটা সময় ছিল যে প্রত্যেকটা চালান যে মানে ফিজিক্যাল ইন্সপেকশন করা হতো, এখন সেটা করা হচ্ছে না। এখন না করে যেটা কি, যে রিস্ক ম্যানেজমেন্ট একটা সিস্টেমের মাধ্যমে কিছু চালানকে সিলেক্ট করা হচ্ছে, যেটাকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য নির্বাচন করব। বাকিদেরকে অন গুড ফেইথ সরকার এবং ট্রেড ফ্যাসিলিটেশনের খাতিরেই এদেরকে যে মানে ওইভাবে যেতে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে পোস্ট ক্লিয়ারেন্স অডিট, অর্থাৎ খালাসের পরেও দলিল কাগজ একটার সাথে একটা ক্রস ভেরিফিকেশন করলেও অনেক কিছু পাওয়া যায়। তো সেটার উপরেই মানে যে আধুনিক বিশ্বের মানে এই অনুসরণ করে আমরা ওটা করে থাকি, মানে এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে কাজ করছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটা বিরতি নিতে হবে, মানে একসাথে শুনতে পারলে খুব ভালো হতো, ক্ষমা করবেন। আমি প্রশ্নটি রেখে যাচ্ছি আপনার কাছ থেকে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। এবং মাদক বিস্তার রোধে যে কাস্টমসের ভূমিকা, আমরা নানাভাবে সেটা শুনে থাকি। অনেকে মনে করেন, সাধারণ মানুষের যে বক্তব্য, যে এটা তো আসলে পুলিশের কাজ, কিংবা সীমান্তে যারা আছেন দায়িত্বে, এটা তাদের মূলত কাজ। কিন্তু এর বাইরে কাস্টমস কীভাবে মাদকের বিস্তার রোধে কাজ করে, এই প্রসঙ্গটা আমাদের দেশীয় বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আলোচনা বা প্রশ্ন আপনার কাছে রেখে যাওয়া রয়েছে স্যার, সেটি হচ্ছে মাদক বিস্তার রোধে কীভাবে কাস্টমস কাজ করে। জি, ধন্যবাদ। মাদক, যে কোনো ধরনের মাদকের মুভমেন্ট বা মাদকের আমদানি আমাদের আইনের দৃষ্টিতে স্মাগলিং। তো আমাদের এই
বিশেষ করে কাস্টমস কখন ইন্টারভিন করে মাদক আমদানিতে, যখন ডেজিগনেটেড একটা পোর্ট দিয়ে আসতেছে, অন্য পণ্যের সদ্ব্যবহারে কেউ লুকিয়ে আনছে বা দেখা গেল যে মালিকানা ভিড় কেউ ফেলে রেখে যাচ্ছে, হয়তো আরেকজন নিয়ে যাবে, এরকম। তো কাস্টমস ইন্টারভিন করে তখনই যখন সেটা কোনো ইম্পোর্ট পয়েন্ট দিয়ে আসে। আর এই প্রক্রিয়ার সাথে কাস্টমসের খুবই বিশেষায়িত একাধিক অফিস এটার সাথে জড়িত। যেমন আমাদের কাস্টমস গোয়েন্দা, তারা এইটার তথ্য পাওয়া থেকে শুরু করে এটাকে ইন্টারভিন করা, এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যাবতীয় প্রক্রিয়াতে থাকে। এর বাইরেও আমাদের বড় যত কাস্টম স্টেশন আছে তাদের নিজস্ব একটা গোয়েন্দা ইউনিট থাকে। এই জাতীয় ইনফরমেশন নেয়া, সন্দেহভাজন ব্যক্তি কারা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করে তাদেরকে নিয়মিত চেক করা, সন্দেহভাজন যদি কার্গো থাকে, দেখা গেলো যে একটা পার্সেল আসছে, সন্দেহ হচ্ছে বা স্ক্যানিংয়ে ভিন্ন রকম ইমেজ পাওয়া যাচ্ছে, এই বিষয়গুলো তাৎক্ষণিকভাবে কাস্টমস ইন্টারভেন করে। এবং কাস্টমসের বাইরেও যে ইন্টেলিজেন্স এজেন্সি যেগুলো আছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, আপনারা জানেন যে আমরা রাইলোর মেম্বার, রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজো অফিস, যেটা WCO গাইডে, সেটা তাদের থেকেও আমরা ইনফরমেশন পাই। তাদের একটা ডেটাবেজ আছে যে সেখানে সব ধরনের মাদক বা এই জাতীয় ক্যাপচারের একটা ডেটাবেস থাকে। আমরা সেগুলোর সাথেও রিস্ক ম্যানেজমেন্টে মিলায় দেখি যে সন্দেহভাজন কিছু আসার আশঙ্কা আছে কিনা। বড় যদি কোনো অভিযান পরিচালনার প্রয়োজন হয়, সেই ক্যাপাসিটির জায়গা থেকে কাস্টমস কি অবস্থায় আছে, নাকি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হয়? আপনারা জানেন যে কাস্টমসের ওরকম কোনো আর্ম ইউনিট নাই। আমরা ওই জাতীয় বড় অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা সাপোর্ট নেই। আমাদের আইনেই এই স্কোপটা আছে যে আমরা অন্য সব এজেন্সি, যে কোনো এজেন্সি সহায়তা নিতে পারবো। সাথে আমাদের ইন্টেলিজেন্স ইউনিটগুলা তারা এটার সব ধরনের গোপনীয়তা রক্ষা করেই তারা এই প্রস্তুতিটা নেয়। অসংখ্য ধন্যবাদ রহিত স্যার। আমি লুৎফর স্যার আপনার কাছে আসতে চাই যে আগামী দিনের কি স্বপ্ন বা লক্ষ্য নিয়ে কাজ করছেন? আচ্ছা, আমি আপনাকে বলি যে এখন তো অটোমেশন ছাড়া আমাদের গত্যন্তর নাই, তাই না? তো অটোমেশনের পথে সেটা আমরা বললাম যে অ্যাসাইকুডা, যে আমাদের যে সফটওয়্যার যেটা আমরা সেন্ট্রালি ব্যবহার করছি, সেটা আমাদেরকে দিয়েছে আংটাড। তো এটা অ্যাসাইকুডার একদম রিসেন্ট ভার্সনটা আমরা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ব্যবহার করছি এখন। এর পাশাপাশি আমরা যে অন্যান্য যে বেস্ট প্র্যাকটিস আছে সেগুলোর সাথে মিল রেখে আমরা কিছু কিছু কাজ করছি। যেমন আপনি যে আগে থেকেই যদি এই যে আমরা বললাম যে পণ্য আমদানির পর দেখা যায় যে বিতর্ক হয়, তো কেউ যদি কারো কনফিউশন থাকে যে তার ওই পণ্যটার সঠিক এইচএস কোড কী হবে, উনি যদি না জানেন, উনি চাইলে এনবিএফ থেকে সেটার ব্যাখ্যা নিতে পারেন। অ্যাডভান্স রুলিং নিতে পারেন। আরেকটা হচ্ছে যে ধরেন যে যারা বোনাফাইড ইম্পোর্টার, যে যাদের দেশে সুখ্যাতি আছে, যাদের অতীত ইতিহাস ভালো, অতীতে কোনো মিথ্যা ঘোষণার এরকম কোনো ইতিহাস নাই, এরকম কিছু প্রতিষ্ঠানকে তাদেরকে যে অথরাইজড ইকোনমিক অপারেটর, এইও স্ট্যাটাস দেওয়া হচ্ছে। সেটা হলে কি হবে, তারা এক্সামিনেশন ছাড়া তারা তাদের ডিক্লারেশন অনুযায়ী পণ্য খালাস করে নিয়ে যেতে পারবেন। অনেক সময় তাদের প্রেমিসে পণ্য গিয়ে আমাদের লোকজন গিয়ে এক্সামিন করে আসবে প্রয়োজন হলে, এরকম স্ট্যাটাস দেওয়া হচ্ছে। তো এটার কথা বললাম, এইও আছে। তারপরে আমাদের আরেকটা বিষয় যে সময় যাতে সময় কমার জন্য কি করা হচ্ছে, একটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, এটাকে এখন আমরা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বলছি। ধরেন অ্যাসেসমেন্টের সময় কিন্তু একটা পণ্য আমদানি শুধু কাস্টমসের উপরে ডিপেন্ড করে না। আমাদের আজকের যে উপজীব্যটা আপনি দেখেন, যেটার মধ্যে সোশ্যাল প্রোটেকশনের কথা এসছে, তো সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে সেখানে সরকারের আরও কিছু নিয়ন্ত্রক সংস্থা আছে, তাই না? যে আমদানি রপ্তানির ক্ষেত্রে দেশের জন্য কোন আমদানিটা ভালো হবে, এটা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করেন। তারা বিভিন্ন সময়ে এই বিষয়ে নির্দেশনা জারি করেন। আপনি আমার দেশের জন্য যে উদ্ভিদ বা প্রাণী যেটা ক্ষতিকর হতে পারে, এরকম জিনিস যাতে আমদানি না হয়, সেই বিষয়ে কাস্টমসকে দেখতে হয়। তো এই ধরনের বিভিন্ন রেগুলেটরি বডি যারা আছেন, সেই সমস্ত রেগুলেটরি বডি তাদের রেগুলেশনগুলো ফলো করার জন্য তাদের বিভিন্ন সার্টিফিকেটেরও দরকার হয়। এই সিঙ্গেল উইন্ডোতে কি করা হচ্ছে, যে সিঙ্গেল উইন্ডো কাস্টমস মনিটর করবে, কিন্তু এখানে অন্যান্য যারা পার্টিসিপেটিং এজেন্সি আছে তারা এখানে তাদের সার্টিফিকেশন এখানে দিতে পারবে, তাতে সময় বাঁচবে। ঠিক আছে, আমি শেষ লাইনটি স্যার এখনই শুনছি না, পরে আমি আপনার কাছে ফিরছি। রোহিত স্যার, আপনার কাছে আসতে চাই। স্যার যে লক্ষ্যগুলোর কথা বললেন এবং যেভাবে আগামী দিনে কাস্টমসকে তিনি সাজাতে চান, এই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য যে চলমান কাজগুলো আছে, এগুলো দিয়ে কি বাস্তবায়ন করা যাবে, না নতুন কিছু উদ্যোগের কথা ভাবছেন আপনারা? আসলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করেছেন। আমরা এখনও আমাদের ব্যাংক যেসব ইম্পোর্ট ডকুমেন্টস ইস্যু করে, তার একটা বড় অংশ
হার্ড কপি বা ফিজিক্যালি যেতে হয় নিয়ে, আমরা এই প্রসেসটাকে এলিমিনেট করার জন্য কাজ করছি, যে ট্রুলি পেপারলেস যেটা বলে, যে একদম সত্যিকার অর্থে কোনো কাগজের ব্যবহার প্রয়োজন হবে না, ডিজিটালি সব ডকুমেন্ট জেনারেট হবে, তার বেসিসে সবকিছু ট্রান্সপারেন্ট হবে, ইম্পোর্টারকে বা তার রিপ্রেজেন্টেটিভকে কাস্টম হাউসে যেতে হবে না অনেক ক্ষেত্রেই। আমরা এই লক্ষ্যে আমরা কাজ করছি, যে ব্যাংক যে ডকুমেন্টস ইস্যু করছে এটা যেন ডিজিটালি আমাদের সিস্টেমে চলে আসে। এখনও কিন্তু কিছু কিছু আসে, যেমন এলসি আমরা পেয়ে যাই, ইএক্সপি আমরা পেয়ে যাই, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এর সাথে আরেকটা বিষয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা গ্রিন চ্যানেল চালু করেছি সীমিত আকারে, এইটাকে আমরা একদম ব্যাপক পরিসরে আমরা চালু করতে চাই। আমরা যে এক্সামিনেশন যেটা করি সেটা কমিয়ে এনে গ্রিন চ্যানেলের পরিমাণ বাড়িয়ে আমরা ডেভেলপিং বা উন্নত দেশগুলো যেখানে আছে আমরা ওইখানে পৌঁছাতে চাই। আমাদের ব্যয় এবং সময় কত সময় লাগতে পারে এই গ্রিন চ্যানেল চালু করতে পরিপূর্ণভাবে? গ্রিন চ্যানেল অলরেডি চালু হয়েছে। আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী 2-1 বছরের মধ্যে আমরা এটা পরিপূর্ণতা এইও যারা তাদের বাইরেও আরো কিছু প্রতিষ্ঠানকে গ্রিন চ্যানেল সুবিধা দেয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ লাইন শুনবো স্যার, আমরা শেষের দিকে একদম শেষ করব। আপনাদের দুজনের শেষ মন্তব্য সকলের উদ্দেশ্যে কি বলবেন এবারের দিবস উপলক্ষে? না, সকলের উদ্দেশ্যে যে কথাটা বলা, যে আমরা এই প্রযুক্তির যুগে যে আমরা যে জিনিসটা ফেস করি, যে সেটা হচ্ছে যে ধরুন শুধু কাস্টমসের অটোমেশনটাই যথেষ্ট না, তাই না? আমাদের যেখানে যারা স্টেক হোল্ডার আছেন, প্রথম স্টেক হোল্ডারই হচ্ছেন যে জনসাধারণ। বিশেষ করে বললে আমরা আরও মোর প্রিসাইজলি বলবো যে ইম্পোর্টার এক্সপোর্টার। তাছাড়া আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, সরকারি এজেন্সিগুলো আছে বা এর পাশাপাশি ব্যাংক আছে বা অন্যান্য এজেন্সি আছে, এদের সবার অটোমেশনটা, একটা সমন্বিত অটোমেশন কিন্তু আমাদের জরুরি, এবং সদিচ্ছাটাও জরুরি। সদিচ্ছাও জরুরি। স্যার, আপনার শেষ মন্তব্য রয়েছে? আমার শেষ মন্তব্য হচ্ছে যে আমরা সবাই আসলে দেশের ভালোর জন্য কাজ করছি। ব্যবসা বাণিজ্য যদি সহজ হয়, সময় এবং অর্থ যদি কম হয়, এর সুবিধাভোগী আমরা সবাই। একটা পণ্য আনতে যদি খরচ কমে যায়, তো পণ্য দামও আমরা কম দামে পাবো, দ্রুততম সময়ে পাবো। সুতরাং সবাইকে দায়িত্বশীল হওয়া আমরা প্রয়োজন। সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। সেই উদ্দেশ্য নিয়ে আপনারা কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রইসুদ্দিন খান এবং মোহাম্মদ লুৎফর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য এবং আপনাদের গঠনমূলক আলোচনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং চ্যানেল 9কেও ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আজকের মতো আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।